ফুলকিকে অপমান করলে রুদ্রকে উচিত শিক্ষা দিল রোহিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোহিত কথা বলতে থাকে, আর তখন ফুলকি বলে, আমি নিশ্চিত এখানে কিছু একটা গন্ডগোল আছে, কিন্তু কি গন্ডগোল আছে সেটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে। তখনই ঈশিতা রোহিত আর ফুলকির ঘরের সামনে দিয়ে যাচ্ছিল, দাঁড়িয়ে পড়ে সবটা শুনতে থাকে। এর মধ্যে লাবু বলে, রুদ্র যে আর আগের মতন নেই সেটা তো আমিও খুব ভালো মতন বুঝতে পারি। আরও অনেক ছলচাতুরি করে যেগুলো আমার চোখে পড়ে, কিন্তু আমি কিছু বলি না, কারণ আমার বলা কথায় কোনো কিছুই যায় আসবে না রুদ্রর। অংশুমান এসে বলে, আমি খবর পেয়েছি ওই দেবদাস মাইতি এখানেই আছে, নবাবগঞ্জ ছেড়ে কোথাও যায়নি। ফুলকি তখন বলে, তাহলে কোথায় লুকিয়ে থাকতে পারে? তবে কি উনি ওনার বাড়িতেই লুকিয়ে আছে? এর মধ্যেই লাবুকে জিজ্ঞেস করে ফুলকি, আচ্ছা দি ভাই, তুমি একটা কথা বলো তো, জামাইবাবু তার মিটিংগুলো কোথায় করে থাকে? মানে খুব গুরুত্বপূর্ণ মিটিং, সেগুলো কোথায় করে থাকে? লাবু তখন বলে, কোথায় করে থাকে সেটা তো আমি বলতে পারবো না ফুলকি, তবু আমার যতটা মনে হয়, আমি দু একবার ওকে বলতে শুনেছি লালকুটি বলে একটা জায়গা আছে, সেখানে অনেকবার মিটিং করতে। আর ঠিক তখনই ফুলকি বলে, লালকুঠি? স্যার চলুন একবার ওখানে গিয়ে আমরা খোঁজ নিই যে ওখানে আছে কি না ওই দেবদাস মাইতি। এরপর সবাই মিলে বেরিয়ে পড়েছে। লাবু সেই লালকুঠিতে নিয়ে যাচ্ছে। এরপর লালকুঠির সামনে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা এখানে কি দেবদাস মাইতি বলে কেউ আছে? তখনই সিকিউরিটি বলে, না, এই নামে কেউ এখানে থাকে না। তখনই ফুলকি জিজ্ঞেস করে, যা কি হবে স্যার, এবার কি হবে তাহলে? রোহিত তখন বলে, আচ্ছা এই বাড়ির মালিক আছে? তখন সে বলে, না, এই বাড়ির মালিকও নেই। রোহিত তখন বলে, খুব ভালো মতন বুঝতে পারছি এইভাবে কিছু করা সম্ভব না। আসলে ঈশিতা সবটা শুনে নিয়ে রুদ্রকে মেসেজে বলে দিয়েছিল ফুলকি দেবদাস মাইতির খোঁজখবর চালাচ্ছে। যে কোনো মুহূর্তে দেবদাস মাইতিকে কিন্তু ওরা ধরে ফেলতে পারে, আর একবার যদি দেবদাস মাইতি ওদের হাতে পড়ে যায় তাহলে সমস্ত সত্যিটা খুব শিগগিরই বেরিয়ে আসবে, চাইলেও কিন্তু আমরা কিছু করে উঠতে পারবো না। এর মধ্যেই রুদ্র তখন ভাবে, ফুলকির খুব বার বেড়েছে, আমিও দেখতে চাই ও কি করে দেবদাস মাইতিকে খুঁজে বার করে। ফুলকি তখন লাবুকে বলে, ও দি ভাই, ঠিক মনে করে বলার চেষ্টা করো তো যে আর কোথাও এরকম জায়গা আছে যেখানে মিটিং করতে পারে। এরপরেই তুষার মাইতি বলে একজনের নাম বলে দেয়, আর বলে তুষারবাবুর বাড়িতে অনেকবার গিয়ে মিটিং করে রুদ্র, তার বাড়িতেও যাওয়া হয়, কিন্তু সেখানে গিয়েও কোনো লাভ হয় না। ফুলকি তখন সবাইকে বলে, আমরা যে দেবদাস মাইতির খোঁজ করতে বেরোচ্ছি এই কথাটা অগ্রিম কেউ জানিয়ে দিয়েছে জামাইবাবুকে, আর সেই জন্যই এই অবস্থা, না হলে কিন্তু এই অবস্থা হতো না। তার মধ্যে লাবু তখন বলে, আমারও সেটাই মনে হচ্ছে, যেখানেই যাচ্ছি সেখানেই কোনো খবর পাচ্ছি না। ফুলকি তখন বলে, দি ভাই তোমার বাড়িতে একটু নিয়ে যাবে, এক গ্লাস জল খেতাম। ফুলকি তখন জল খেতে চাইলে লাবু তখন বলে, এটা আবার কেমন কথা ফুলকি, কেন নিয়ে যাব না, চলো আমার সাথে চলো। এই বলেই সবাই মিলে গাড়িতে উঠে পড়ে। ফুলকি তখন বলে, একটা কথা আমার খুব ভালোভাবে মনে হচ্ছে, জামাইবাবু সবটা জেনে গিয়ে এমনভাবে ষড়যন্ত্রটা করেছে, ভাবছে আমরা কিছু করে উঠতে পারবো না, কিন্তু আমরা কি করতে পারি আর কি পারি না সেটা তো সময় আসলেই দেখিয়ে দেব। তার মধ্যেই বেল বাজাতে থাকে। রুদ্র এসে দরজাটা খুলে দেয় আর লাবুকে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে তুমি? কি হলো, উত্তর দিচ্ছ না কেন, কোথায় গিয়েছিলে? লাবু তখন বলে, গিয়েছিলাম বিশেষ কাজে। তুমি যখন সারাদিনে ব্যস্ত থাকো, নিজের কাজে ব্যস্ত থাকো, তখন কি আমি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কোথায় গিয়েছিলে, কোথাও যাওনি? তখন তো আমি তোমাকে জিজ্ঞেস করি না। তাহলে তুমি আমাকে খামোখা জিজ্ঞেস করতে চাচ্ছ কেন? আমি তোমাকে উত্তর দিতে পারবো না। এর মধ্যেই রিকি আর হৈমন্তী চলে আসে। হৈমন্তী তখন বলে, লাবু তুমি জামাইয়ের সাথে কীরকম ব্যবহার করছো? লাবু তখন বলে, মা প্লিজ, তোমার চোখে তো ঠুলি পড়া রয়েছে, তুমি ঠুলি পড়েই থাকো, আর আমি কোনোভাবেই রুদ্রর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। এর মধ্যেই হৈমন্তী বলে, মেজ বউ আমার জীবনটা একেবারে নষ্ট করে দিল। মেজ বউয়ের ছেলে আর ছেলের বউ সব কিছু শেষ করে দিচ্ছে আমার জীবন থেকে। এবার ওরা তোমার সংসারটা ভাঙতে এসেছে, তুমি কেন বুঝতে পারছো না এটা? রিকি তখন বলে, জেঠিমা আমি কিন্তু বৌদিকে বারবার করে সাবধান করেছি, কিন্তু বৌদি আমার কোনো কথা শোনেনি। আমি কি করব বলো? বারবার করে একই কথা যদি বলি, যদি না শুনতে চায়। তখনই হৈমন্তীর কথা শুনে লাবু বলে, ভাই ফুলকি, তোরা মায়ের কথায় কিছু মনে করিস না,
মা তো চিরজীবনই এরকমটাই থেকে গেল। আর যে কতবার একই কথা বলবে আমি নিজেই বুঝতে পারি না। তবে শুনে রাখ, তোরা আমার পাশে আছিস বলেই আমি ভরসা পাই, আমি সাহস পাই। একটা কথা শুনে রাখ, আমাকে তোরা যেভাবে ভালোবেসেছিস এভাবেই ভালোবেসে যাবি। আমি মায়ের কথা পরোয়া করি না। আর মা, রুদ্র যখন আমার গায়ে হাত তুলেছিল তখন কিন্তু তুমি আমার পাশে থাকুনি। সেই রিকি, যাকে কিনা ছোট্টবেলা থেকে আমি মানুষ করেছি, বড় করেছি, সেই রিকিও তার বৌদির পাশে থাকেনি, দাদাকেই সাপোর্ট করে গেছে। কিন্তু এই ফুলকি আর ভাই আমাকে সাপোর্ট করেছে, আমার কথাটা বোঝার চেষ্টা করেছে। যতই হোক মা, আমি তো বাবারও মেয়ে, বাবার মতন আমারও বিবেক বিবেচনা বুদ্ধি আছে। সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলতে জানি। তাই আমাকে এ সমস্ত বলে কোনো লাভ হবে না। রুদ্র তখন বলে, বাপ রে, এখন তো দেখছি তুমি অনেক বড় বড় কথা শিখে গেছো। এই রোহিত, তুই তোর বউয়ের কথায় চলিস আর আমার ঘরে বিপদ হচ্ছে, দেখছিস তো? এখন লাবুও আমার মুখের ওপর কথা বলতে শুরু করে দিয়েছে। তুই কি তোর নিজের বিবেক বুদ্ধি দিয়ে কোনোদিনও চলবি না? এইভাবে ফুলকির বিবেক বুদ্ধি দিয়ে চলবি? তখনই রোহিত বলে, ফুলকিকে অপমান করা বন্ধ কর রুদ্র। আমার কোনোভাবেই মনে হয় না যে ফুলকি কোনো অন্যায় করেছে, বরং ফুলকি যেটা করেছে ঠিকই করেছে। ফুলকি কোনো অন্যায় করতে পারে না। ওই ব্রিজটা কেন ভেঙে পড়লো বল? কিছুদিন আগেই তো তৈরি হয়েছিল। ভগবানপুরের তুই এত বড় একজন মানুষ, এত বড় একজন নেতা, তুই কেন জানিস না? বল, উত্তর দে। রুদ্র তখন বলে, আমি তো আর ব্রিজটা তৈরি করিনি, আমি ব্রিজটা উদ্বোধন করতে গিয়েছিলাম। ব্রিজটার কিছু হলে আমার পক্ষে জানা নিশ্চয়ই সম্ভব না। আশা করি তোরা বুঝতে পেরেছিস আমার কথাটা। তখনই রোহিত বলে, শোন, আমরা খুব ভালো মতন এটাও বুঝতে পেরেছি যে কারসাজিটা তুইও কিছু কম করিসনি। একদিন সত্যিটা সামনে আসবে। রুদ্র তখন বলে, আসুক না, আমিও চাই সত্যিটা সামনে আসুক। এর মধ্যেই পরের দিন সকাল হতেই সবাই মিলে তোড়জোড় শুরু করে দিয়েছে। একটা প্রেস কনফারেন্স হবে। তখন রোহিত আর ফুলকিও চলে এসেছে লাবু। রোহিত এসে জিজ্ঞেস করে, ঈশিতা, এখানে কি হবে? ঈশিতা তখন বলে, রোহিতদা, এখানে একটা প্রেস কনফারেন্স হবে। কলকাতা থেকে অভিজিৎ বাবু আর মৃন্ময় বাবু আসছে। এরপর কি কথা হবে সেটা তো আমি বলতে পারবো না, সেটা রুদ্রদা জানে। এরপর রুদ্র মৃন্ময় আর অভিজিৎকে নিয়ে আসছে। তখনই লাবু বলে, বাবার মুখে শুনেছি যে এই মৃন্ময় আর অভিজিৎ লোকটা একদমই ভালো না। কেন যে রুদ্র এদেরকে এখানে ডাকলো বুঝতে পারছি না। তবে ব্যাপার তো কিছু একটা আছেই। রুদ্রকে আজকাল বড্ড বেশি অচেনা লাগে। চিনতে যেন কেমন একটা অসুবিধা হয়। মনে হয় যেন কেমন একটা অচেনা মানুষ। ওর এই কথাবার্তাগুলোই না অদ্ভুত টাইপের লাগে। তখনই ফুলকি মনে মনে ভাবে, কেন যে এখানে ডেকেছে সেটাই তো বুঝতে হবে। আমিও বোঝার চেষ্টা করছি। এরপর রুদ্র কথা বলতে শুরু করে। ঈশিতা তখন বলে, ফুলকি ভাবছে ও ব্রিজ তৈরির আর এই ভাঙার এই রহস্যটা ঠিক উদ্ঘাটন করবে, কিন্তু কিচ্ছু করে উঠতে পারবে না। রুদ্রদা এবারে এমন একটা চাল দিয়েছে যেখানে ফুলকি কুপকাত হবে। ও কোনোভাবেই জানতে পারবে না যে রুদ্রদা এখানে টাকা খেয়েছিল আর তার জন্য এই ব্রিজটা এইভাবে ভেঙে পড়েছে।